আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা রাখি তোমরা সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 8 নাম্বার ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু সবাই কাইন্ডলি একটু কমেন্টসে জানাও আর কে কোথা থেকে দেখছো আর কি। আচ্ছা, আমি একটু আমাদের ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার এবং জানিয়ে দিচ্ছি আমরা কোথা থেকে ক্লাসটা নিচ্ছি, এটা তো একটু জানানো দরকার, তাই না? বলো সবাইকে। আচ্ছা, এবং আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মূলত 8 নাম্বার ক্লাস হতে যাচ্ছে, ক্লাস 8। শোনা যাচ্ছে কিনা কথা একটু জানাও তো সবাই। রিফাত রহমান ইজ ওয়াচিং। আপনি কবে আসবেন ক্লাস নিতে? একটু জানাও তো সবাই। রিফাত ভাই ক্লাস নিতে আসেন। আপনি ক্লাস নিতেছেন না কেন? খালি লাইভ দেখলে হবে? ক্লাস নেওয়া তো উচিত আর কি। আপনি ক্লাস নিতেছেন না, ফাঁকিবাজি করতেছেন। একদিন অনলাইনে এসে ক্লাস নিয়ে যান, আমরা খুবই এক্সাইটেড। আচ্ছা, পূজা বলেছে বিগ ফ্যান স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আসেন তাড়াতাড়ি ক্লাসে। আচ্ছা, পূজা বলেছে জি ভাইয়া থ্যাংক ইউ। আমার মনে হয় যে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর কি যে আজকে আমাদের কোন টপিকে মূলত ক্লাস হবে আর কি। আমাদের আজকের টপিকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ। নিউক্লিক অ্যাসিড এবং কি ডিএনএ, এটা মূলত আমাদের ক্লাস হবে আর কি। আমি একটু অপেক্ষা করি, সবাই একটু আসুক, সবার একটু কমেন্টস আমি একটু শুনতে চাচ্ছি আর কি। একটু অপেক্ষা করি আর কি, আমরা 2-1 মিনিটের মতো একটু অপেক্ষা করব। আর তোমাদের এই অপেক্ষার মধ্যে যেটা বলে দিতে যাচ্ছি, তোমাদের জন্য একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে যারা আমার ব্যাচে পড়ো না তাদের জন্য, মানে পড়ো তাদের জন্য তো একটা আলাদা স্পেশাল অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা ব্যাচেই শেষ। বাট আমাদের যেটা যে পিডিএফটা, দেশ সেরা যে পিডিএফটা, সেটা যারা যারা তোমরা এত রেসপন্স এতজন তোমরা নিতে যাচ্ছ, তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে আগামী 3 দিনের জন্য। সেটা হচ্ছে আমাদের পিসিবি, যেটা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি যেটা কম্বো প্যাকটা, এই কম্বো প্যাকটা ছিল কিন্তু 499 টাকা। সেটা কিন্তু এখন 3 দিনের জন্য মাত্র 399 টাকায় তুমি কিন্তু 2024 সালের এডিশনের মেডিকেল ভিত্তিক যত ধরনের পিডিএফগুলো রয়েছে আর কি, সুন্দর করে দাগানো এটা যে ডেমো, এটা কিন্তু তোমরা আমাদের পেজে পেয়ে যাচ্ছ। আজকে কিন্তু একটা টোটালি একটা ডেমো আর একটা আপলোড করেছি, রক্তের যে সঞ্চালন আর কি, রক্ত তার সঞ্চালন, এটা তোমরা একটু দেখে নিতে পারো, তাহলে আইডিয়া হবে যে কী ধরনের পিডিএফটা আমরা তোমাদেরকে প্রোভাইড করছি আর কি। তো আমার মনে হয় যে এই পিডিএফটা এখন তোমাদের 3 দিনের জন্য মাত্র 399 টাকা তোমরা পারচেস করতে পারবা। আর যেটা শুধু বায়োলজি, যারা শুধু বায়োলজি নিতে চাও তাদের জন্য কোনো অফার থাকলো না, তাদের জন্য শুধুমাত্র 199 টাকা ওটাই থাকলো আর কি। ওকে, এবং আমি তো বলছি আর কি যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা পিডিএফ। তুমি একটাবার আমাদের পেজটা একটু ঘেটে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে আদৌ কেন বলা হচ্ছে বেস্ট আর কি। ওকে, আচ্ছা, আর বারবিকিউ কিন্তু রান্না হচ্ছে, এটা আমরা তো জানি সবাই। কোথায় কোথায় আমাদের আজকের পাবলিক কোথায় সবাই? হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পোলাপানের এক্সাম নিচ্ছি যা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনি ভালো করে এক্সাম নেন, এইদিকে আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, যারা যারা আছো তাড়াতাড়ি একটু লাইভে দ্রুত একটু আসো, তারা একটু দ্রুত আসো, একটু আমরা জানাই, কারণ 2-1 মিনিটের মধ্যে আমরা লাইভ শুরু করে দিব। কারণ লাইভ শুরু হওয়ার প্রায় 3 মিনিট হয়ে যাচ্ছে, 4 মিনিট বা 5 মিনিট থেকে আমরা আমাদের ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। বেশি তো আর দেরি করা যাবে না, তাই না?
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির বলেছেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সে যদি কেমন আছেন? আসসালামু আলাইকুম। এত সবাই আসছে আর কি। হ্যাঁ ভাইয়া, সাউন্ড ঠিক আছে আর কি আজকে। ওকে, তাহলে চলো আমরা মনে হয় আমাদের ক্লাসটা আমরা শুরু করে দিই আর কি। আমরা আর দেরি না করি। কই 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 আমাদের গ্রুপটা কোথায় গেল? গ্রুপ খুঁজে পাচ্ছি না গ্রুপ এটাতে। ওকে, চলো যাই হোক, তাহলে আমরা আমাদের মূলত আজকের ক্লাসটা একটু শুরু করে দিই। দেখো, আজকে আমাদের যে টপিকে ক্লাস হবে সেই টপিকটা তোমরা সবাই জানো যে নিউক্লিক অ্যাসিড নিয়ে ক্লাস হবে। তো নিউক্লিক অ্যাসিড নিয়ে ক্লাসের জন্য আমাদের মূলত কি জানা দরকার? ফার্স্ট অফ অল, নিউক্লিক অ্যাসিডটা মূলত কি জিনিস? মনে রেখো, এই নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকিউল। অর্থাৎ এই নিউক্লিক অ্যাসিডটাই মূলত আমাদের ডিএনএ তৈরির প্রধান একটা উপাদান। তাহলে ডিএনএ তৈরির প্রধান একটা উপাদান কিন্তু নিউক্লিক অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিডকে যেহেতু মাস্টার মলিকিউল বলা হয়, তাহলে প্রশ্ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড কি কি জিনিস দ্বারা গঠিত? মনে রেখো, নিউক্লিক অ্যাসিড মূলত তিনটা জিনিস দ্বারা গঠিত। একটাকে বলা হয় পেন্টোজ সুগার, 2 নম্বরকে বলা হবে নাইট্রোজেনাস বেস এবং 3 নম্বরকে বলা হবে ফসফরিক অ্যাসিড। তাহলে দেখো, যেটা আমাদের মূলত পেন্টোজ সুগার, এটা হচ্ছে কয় কার্বন বিশিষ্ট চিনি বলো তো? 5 কার্বন বিশিষ্ট চিনি। এরপরে আসবে যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস বলতে আমরা বুঝি নাইট্রোজেনের ক্ষারক। এবং মনে রেখো, ইন টোটাল নাইট্রোজেনের ক্ষারক কিন্তু 5টা, A T C G U। আমি আবারও বললাম A T C G U। বাট এর মধ্যে ডিএনএতে থাকে 4টা, আরএনএতে থাকে 4টা। এবং আরএনএর জন্য একটি স্পেশাল নাইট্রোজেনের ক্ষারকের নামটা হচ্ছে ইউরাসিল, এটা আমরা জানি। আর আরেকটি হচ্ছে ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট। ফসফরিক অ্যাসিডের সংকেত কি বলো তো তোমরা? H3PO4। H3PO4, তাই না? তাহলে এই তিনটে জিনিস নিয়ে গঠিত হয় মূলত নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার, একটা ডিএনএ আর একটা আরএনএ। যদি সেটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হয় সেটাকে আমরা ডিএনএ বলি। যদি রাইবোনিউক্লিক অ্যাসিড হয় তখন সেটাকে আমরা কি বলি? আরএনএ বলি। এই জন্য দেখো, এখানে পেন্টোজ সুগার 2 ধরনের, একটাকে রাইবোজ সুগার বলে আর একটাকে ডিঅক্সিরাইবোজ সুগার বলে। তাহলে বলো তো, ডিঅক্সিরাইবোজ সুগার দ্বারা কি তৈরি হবে? ডিএনএ। আর রাইবোজ সুগার দ্বারা কি তৈরি হবে? আরএনএ। ওকে, চলো তাহলে আমরা মূলত এই নিউক্লিক অ্যাসিডটা পড়ে ফেলি আর কি, সবাই মিলে একটু দেখে ফেলি। এটা তো একটা ছোট্ট একটা সামারি গেল আর কি আমাদের নিউক্লিক অ্যাসিডের। আচ্ছা, 5 কার্বন, ভেরি গুড, ভেরি গুড। আজকে তোমাদের সবার কমেন্ট পড়বো, যাও সবার কমেন্টস তোমাদের আজকে পড়বো। আর তোমরা যারা যারা ক্লাসটা দেখছো সবাই একটু শেয়ার করে দাও। আমি চাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই জানুক, সবাই মিলে একসাথে ভালো কিছু করার চেষ্টা করি আর কি। এবং শেয়ার করে দিলে আমি নিজে অনেক ইন্সপায়ার্ড হয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমরা ক্লাসগুলো নিচ্ছি, কষ্ট করছি, ভালো লাগে নিজেদের মধ্যে আর কি এটাতে। চলো তাহলে আমরা চলে যাই নিউক্লিক অ্যাসিডে আর কি। দেখো, ফার্স্ট অফ অল এখানে কিছু বিজ্ঞানের নাম দেওয়া রয়েছে। এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের কিন্তু প্রথমে নাম ছিল কিন্তু নিউক্লিন। আর এই নিউক্লিনটা খুঁজে পাওয়া গিয়েছিল কিন্তু পুজের যে WBC রয়েছে সেখানে। আমাদের অনেক ক্ষেত্রে ত্বকে পিম্পল হয় না, সাদা হয়, এই সাদা যে অংশটা বের হয় এইটা কিন্তু পুজ বলি। বাস্তবিক পক্ষে এটা কিন্তু হচ্ছে মৃত WBC। মৃত কি ফাদ বলো? WBC। এই মৃত WBCর মধ্যে কিন্তু সর্বপ্রথম বিজ্ঞানী, দেখো, ফ্রেডরিক মিশার উনি নিউক্লিক অ্যাসিড খুঁজে পান যার নামকরণ করেন কিন্তু নিউক্লিন। তাহলে দেখো, সর্বপ্রথম ফ্রেডরিক মিশার, কি বলা হলো? ফ্রেডরিক মিশার উনি শ্বেত রক্তকণিকায় মানে WBCতে এইখানে কিন্তু একটা অংশ খুঁজে পান, রাসায়নিক পদার্থ, যার নাম তিনি দেন নিউক্লিন। তাহলে বলো তো, নিউক্লিন নামকরণ করেন কে? ফ্রেডরিক মিশার। এরপরের দিকে চলে আসি অল্টম্যান। এটা স্টার চিহ্ন দিবা, আচ্ছা, কারণ পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এইটা। এর নাম যে সত্যি নিউক্লিক অ্যাসিড, এটা নামকরণ করেন বিজ্ঞানী অল্টম্যান। বিজ্ঞানীর নাম কি? অল্টম্যান। এরপরে দেখো, কোসেল কথা বলেছেন। কোসেলের কথা বলেছেন এই জায়গায় নাইট্রোজেনের ক্ষারক 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এটা একটু কম ইম্পর্টেন্ট। এবং লাস্টের দিকে এটা আবার বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো, ল্যাভিন উনি ডিএনএ এবং আরএনএ নামে 2 ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন, এই কথাটা বলেছেন আর কি। তাহলে চলো আমরা একটা কথা বলি আমাদের আবিষ্কারকের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল যেটা লাগবে, মিশার কি? পুজের WBCতে উনি একটা জিনিস দেখতে পান যার নাম হচ্ছে নিউক্লিন দিলেন। আর এটা নামকরণ যে সত্যি নিউক্লিক অ্যাসিড, এটা কে দেন বলেন তো? এটা দিলেন অল্টম্যান, বিজ্ঞানী অল্টম্যান। ক্লিয়ার? এটা কিন্তু ভুল করা যাবে না। আর লেভিন কি বললো? ডিএনএ এবং আরএনএ নামক আলাদা আলাদা ধরনের আমাদের নিউক্লিক অ্যাসিড রয়েছে।
ক্লিয়ার এতটুকু এইটা? আচ্ছা, আমি বুঝতে পারছি এটা হচ্ছে মোটামুটি সবারই ক্লিয়ার এই জায়গাটাতে। এরপরের দিকে চলে আসো মাস্টার মলিকুল, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে, মনে রাখবা এই নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকুল। আবারও বললাম, নিউক্লিক অ্যাসিডকে কোন মলিকুল বলা হয়? মাস্টার মলিকুল বলা হচ্ছে, যেটা আজকে আমাদের লেকচারের শুরুতেই বলেছিলাম। আর নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা ডিএনএ কেন্দ্রিক, একটা আরএনএ কেন্দ্রিক। দেখো তাইলে হচ্ছে একটা ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। এখন এদের কিছু সংখ্যাতাত্ত্বিক জিনিস রয়েছে বাবা, এই সংখ্যাতাত্ত্বিক জিনিসটা বেশ ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখবা, এই যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে 15 ভাগ, আর ফসফরাসের পরিমাণ থাকে কিন্তু 10 ভাগ। ফসফরাসের পরিমাণ থাকে কত? 10 ভাগ। আবার দেখো আরএনএ এর শতকরা 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে, আর বাকি 10 ভাগ থাকে নিউক্লিয়াসে। চলো এই জিনিসটা একটু খেয়াল করি। দেখো এখানে আমাদের মূলত নাইট্রোজেন এবং ফসফরাসের একটু অনুপাত দেওয়া রয়েছে, এবং এই অনুপাত নাইট্রোজেনের ক্ষেত্রে 15, ফসফরাসের ক্ষেত্রে কত? 10। মনে হচ্ছে যে সংখ্যাটা তো বেশ সহজ এবং পরীক্ষাতে মনে থাকবে, কিন্তু তোমাদের কি জানা আছে বলো তো, এই ফসফরাসের পারমাণবিক সংখ্যা যেন কত? 15। পারমাণবিক সংখ্যা যেন কত? 15। পরীক্ষার খাতায় যখন দেখবা যে 10% দেওয়া রয়েছে, 15% দেওয়া রয়েছে, তোমার ব্রেন কিন্তু তোমাকে অটোমেটিক্যালি সিগন্যাল দেবে যে ফসফরাস 15 দে, 15 দে, 15 দে। এটাই কিন্তু মাইন্ড গেম, এইটাই কি মাইন্ড গেম। ফসফরাস যতই তোমাকে 15 দিকে টেনে নিয়ে যাক, মনে রাখবে ফসফরাসের কিন্তু পরিমাণ কত? 10%। পারমাণবিক সংখ্যা 15 হইতে পারে, কিন্তু মানে ফসফরাসের পরিমাণ হচ্ছে 10%, আর আমাদের নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 15%। ওকে, আচ্ছা, এখন এই জায়গাতে কথা লেখা হচ্ছে আরএনএ শতকরা। মনে রাখবা ডিএনএ বেশি থাকে নিউক্লিয়াসে, ডিএনএ বা ক্রোমোজোম বেশি থাকে কোথায়? নিউক্লিয়াসে। আর আরএনএ তো আমরা জানি মূলত রাইবোজোমের সাথে সম্পৃক্ত, তাহলে আরএনএ বেশি থাকে আমাদের সাইটোপ্লাজমে। তাহলে আগে একটু চলে আসি, ডিএনএ 90 ভাগ থাকে কোথায়? নিউক্লিয়াসে, যেটা কিন্তু এখানে লেখা নাই। তাহলে আমি যদি এখানে একটা কিছু লিখি, বলতো ডিএনএ এর কত ভাগ? বলতো 90 ভাগ থাকবে কোথায়? নিউক্লিয়াসে। ডিএনএ 90 ভাগ কোথায় থাকবে বলতো? নিউক্লিয়াসে থাকবে। ক্লিয়ার? আর এখন যদি বলি আরএনএ এর 90 ভাগ থাকবে কোথায়? সাইটোপ্লাজমে। কোথায় থাকবে বলো শুনি একটু? সাইটোপ্লাজমে থাকবে। ওকে, তাহলে এটা একটু ভুল করা যাবে না। তাহলে দেখো ডিএনএ 90 ভাগ থাকবে কোথায়? নিউক্লিয়াসে। আর আরএনএ 90 ভাগ থাকবে কোথায়? সাইটোপ্লাজমে। আর আরএনএ 10 ভাগ থাকবে আমাদের নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস সেখানে থাকবে কিন্তু। ওকে, তাহলে বলো আমরা কি এখানে বুঝতে পেরেছি? ফসফরাস 10, নাইট্রোজেন 15। ভেরি গুড, ফসফরাস 10, নাইট্রোজেন 15। এটা উত্তর দিয়েছে ইতিকথা, সাবিরা, ইয়াসমিন, তারপরে মইন উত্তর দিয়েছে সাইটোপ্লাজম। ভেরি গুড। বৈশাখী মিম 90%। ওকে ওকে, ভেরি গুড, 90% উত্তর তোমাদের সবার মোটামুটি ঠিক হচ্ছে, সবাই ভালো উত্তর দিয়েছে এই জায়গাটাতে। আজকে কি আমাদের 31,000 ফলোয়ার হয়ে যাবে? আমাদের কিন্তু আর অল্প কিছু ফলোয়ার লাগবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু ইনভাইট করো না, দেখি 31,000 ফলোয়ার হয়ে যায় কিনা, আমাদের ভালো লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, 4টে শেয়ার হয়েছে, আমরা আর একটু শেয়ার চাচ্ছি তোমাদের আর কি। চলো এর পরের দিকে আমরা যেহেতু পরের টপিকে চলে যাই, এটা আমাদের পড়া শেষ, এর পরের দিকে একটু চলে যায়। দেখো আমি কিন্তু আজকে লেকচারের শুরুতে আবারও বলেছি যে নিউক্লিক অ্যাসিডের গঠন কিন্তু কয়টা বাবা বলো তো? নিউক্লিক অ্যাসিড গঠিত হয় 3টা জিনিস দ্বারা। একটা হচ্ছে পেন্টোজ সুগার, 2 নম্বর হচ্ছে কি বলো তো আমাদের নাইট্রোজেনের বেস, এবং 3 নম্বর হচ্ছে ফসফরিক অ্যাসিড। লেখা রয়েছে দেখো কি কি? পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট চিনি, 5 কার্বন বিশিষ্ট চিনি, নাইট্রোজেনের ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। H3PO4। আবিদকে ডাকতো ক্লাসে আসুক। 4। চলো আসি, দেখো পেন্টোজ সুগারের এখন পার্থক্যের কথা বলেছে বা এদের বৈশিষ্ট্যের কথা বলছে। পেন্টোজ সুগার বলো তো, অলরেডি বলা ছিল পেন্টোজ সুগার 2 ধরনের, একটা রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। যেটা রাইবোজ সুগার দিয়ে তৈরি হয় আরএনএ, ডিঅক্সি রাইবোজ সুগার এটা দ্বারা তৈরি হবে কি? ডিএনএ। এখন কথাটা হচ্ছে ডিএনএ কয় কার্বন বিশিষ্ট? আমরা সবাই জানি ডিএনএ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। আবার ডিএনএ থেকে আমরা জানি যে একটা ডি মানে কি, শব্দটি একটু ভাঙি আর কি বলতো। ডি মানে তুমি 2টা জিনিস মনে রাখবা, ডি মানে নাই, আবার ডি মানে 2। আমি কি কি বললাম আমার সাথে সাথে বলো তো? ডি মানে নাই, আবার ডি মানে কি? 2। তাহলে দেখো আমাদের কি হবে আর কি বলি তো? কিছু হয়েছে? ও হ্যাঁ, একটু হালকা হালকা একটু আমাদের বাঁকা হয়েছে আর কি ওই জায়গাটাতে। আচ্ছা, ডি মানে আমাদের বলা হচ্ছে 2 এবং ডি মানে নাই। তাহলে বলো তো ডিএনএ মানে কি? ডিএনএ মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সি মানেটা কি? 2টা অর্থ। ডিঅক্সি মানে নাই অক্সিজেন, অক্সি মানে অক্সিজেন। তাহলে ডিঅক্সি, আবার
বলা হচ্ছে ডি মানে নাই, আবার ডি মানে 2, তাহলে ডি অক্সি মানে নাই অক্সিজেন, আবার ডি অক্সি মানে 2 নাম্বার অক্সিজেন। তাহলে ব্যাপারটা কি বোঝাচ্ছে? ডি অক্সি মানে বোঝাবে আমাদের একটা অক্সিজেন চলে গেছে, তাহলে কয় নাম্বার কার্বন থেকে? 2 নাম্বার কার্বন থেকে। তাহলে কয় নাম্বার কার্বন থেকে? 2 নাম্বার কার্বন থেকে। তাহলে একটু মনে রেখো, একটু বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটা বললাম। তাহলে 2 নাম্বার কার্বন থেকে অক্সিজেনের অনুপস্থিত। তাহলে বলো তো ডিএনএতে এবং আরএনএর এই দুইটার মধ্যে অক্সিজেনের পরিমাণ কম থাকবে কোনটাতে? ডিএনএ এবং আরএনএ এই দুইটার মধ্যে অক্সিজেনের পরিমাণ কম থাকবে কোনটাতে? ডিএনএ নাকি আরএনএতে? একটু আমাকে কমেন্টসে একটু জানাও দেখি। আচ্ছা, সাবিরা ইতি কথা বলেছে, পূজা ডি মানে নাই, ডি মানে 2, ভেরি গুড। ইতি কথা ডি মানে দেয়, ডি মানে 2, গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখি আমাকে সবার আগে কে কমেন্টসে জানাই, একটু কমেন্টস দেখতে যাচ্ছি। কমেন্টস কমেন্টস কমেন্টস। ডিএনএ, ভেরি গুড। পূজা উত্তর দিয়েছে ডিএনএতে নাইট্রোজেনের অক্সিজেনের সংখ্যা কম হবে। বৈশাখী, আরমান, ইতিকথা, ভেরি গুড, তোমরা সবাই রাইট আনসার দিয়েছো আর কি। ওকে, আনসার রাইট হয়েছে, সঠিক হয়েছে। তারপরে জিএম সু উত্তর দিয়েছে হচ্ছে ডিএনএ, মইন উত্তর দিয়েছে ডিএনএ, সাবিরা উত্তর দিয়েছে ডিএনএ। হ্যাঁ অবশ্যই, কারণ ডি মানে কি? ডি মানে নাই, ও মানে অক্সিজেন, এখান থেকে অক্সিজেন চলে গেছে, আর ডি মানে আবার 2, তাহলে বলো কয় নাম্বার কার্বন থেকে গেছে? 2 নাম্বার কার্বন থেকে। ওকে, আচ্ছা চলে আসি নাইট্রোজেন ঘটিত ক্ষারক। মনে রেখো নাইট্রোজেন ঘটিত ক্ষারক 2 ধরনের, একটাকে বলা হয় পিউরিন আর একটাকে বলা হয় পাইরিমিডিন। তুমি একটু মনে রাখবা, এই যে নিনজা টেকনিকের মাধ্যমে পিওর এজি, এখানে একটু মনে রাখবে কি এজি বলো তো? পিওর এজি। এজি মানে হইতেছে আমাদের সিলভারের সংকেত না? তাহলে পিওর এই কথাটা কার সাথে মেলে মনে রাখার জন্য তুমি বলো পিউরিনের সাথে মেলে। তাহলে পিউরিনের উদাহরণ হচ্ছে এ মানে অ্যাডেনিন, জি মানে গুয়ানিন। এ মানে অ্যাডেনিন, জি মানে কি? গুয়ানিন। তাহলে একসাথে বলো পিওর এজি, পিওর এজি, পিওর এজি। পিওর কথাটার সাথে মিলে হচ্ছে পিউরিন, তাই না? আর এজি মানে কি? অ্যাডেনিন এবং গুয়ানিন। তাহলে বলো তো আমাদের পিউরিনে কি কি থাকবে? অ্যাডেনিন থাকবে এবং গুয়ানিন থাকবে। তাহলে পাইরিমিডিনে কি থাকছে বলো? পাইরিমিডিনে থাকছে বাকি 3টা, একটা হচ্ছে থায়ামিন, একটা সাইটোসিন এবং একটা হচ্ছে ইউরাসিল। ক্লিয়ার? এখন আরেকটা জিনিস, আমরা তো মূলত জানি যে ছোট মরিচের ঝাল বেশি, তাই না? তাহলে তুমি আমাকে একটু বলো তো, তুমি আমাকে একটু বলো, সেটা হচ্ছে যে এইখানে পিউরিনের মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড়? একটা পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা পিউরিন আর একটা কি? পাইরিমিডিন, তাই না? তাহলে পিউরিন তো আকারে ছোট, তাহলে ছোট মরিচের ঝাল বেশি, এই জন্য পিউরিনের জাস্ট কি রিং, ওদের যে বেনজিন রিং, এটা হচ্ছে ডাবল রিং। এদের কয় রিং বিশিষ্ট? ডাবল রিং বিশিষ্ট। আবার পাইরিমিডিন যেহেতু এটা বড়, এই জন্য এটা ওই রকম বিষ নাই, এটা হবে 1 রিং বিশিষ্ট। আর দেখো ছোট মরিচের ঝাল বেশি না, কি প্রমাণ তা দেখো, তাদের আণবিক যে সংকেত এখানেও তাই লেখা রয়েছে 544, 500 কত? 44, আর এখানে কত? 442, 442। খেয়াল করছো? C5H4N4। তাহলে দেখো ছোট মরিচের ঝাল বেশি, একটু মনে রাখতে হবে আর কি আমাদের। তাহলে আমরা কি বলতে পারি? পিওর এজি মানে পিউরিনে থাকবে অ্যাডেনিন এবং গুয়ানিন। পিওর এজির যেহেতু ছোট জিনিস হচ্ছে পিউরিন, এটার আবার ঝাল বেশি হবে। ঝাল বেশি হওয়া মানে কি? এটা রিং হবে 2টা, এবং এদের যে আণবিক সংকেত সেটা ঠিক দামি দামি হবে, একটু বড় বড় হবে। কি? C5H4 এবং N4, C5H4 এবং N4। ক্লিয়ার? তাহলে এটা হবে বড়, আর পাইরিমিডিন আকারে বড় হলো, এটা হবে ছোট। ওকে, চলো আসি ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড আমরা সবাই জানি H3PO4, H3PO4। ওকে, এতটুকু জিনিসকে আমরা বুঝতে পেরেছি এই জায়গায়। ইজ ইট ক্লিয়ার? পিওর এজি, হ্যাঁ পিউরিন ছোট, পিউরিন আকারে ছোট বাট কাজ বেশি, আকারে ছোট বাট এটা কি? কাজ বেশি। তাহলে বলো আমাকে একটু শুনে নিই আর কি আমি এটা, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? নিউক্লিক অ্যাসিড মানে এটা কি? ক্লিয়ার হলে আমাকে একটু জানাও। হ্যাঁ, নিরুপমা নিরু বলেছে 544। পিউরিন 2টা রিং হবে, ইতিকথা, ভেরি গুড। পিউরিনের 2টা রিং হবে। FM রোজ বলেছে বুঝেছি, ভেরি গুড, ভেরি গুড, ভালো, বাচ্চারা সবাই বুঝতে পারছে। সোহানা ক্লিয়ার। নিরুপমা নিরু 442, হ্যাঁ নিরুপমা নিরু 442, গুড, ক্লিয়ার। মিম উত্তর বলেছে ক্লিয়ার। সে যদি একতারা বলেছে ক্লিয়ার, ভেরি গুড। ওকে, তার মানে আমরা এটা মোটামুটি বুঝতে পারছি আর কি। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। এরপরের দিকে দেখো গুরুত্বপূর্ণ সংজ্ঞার কথা বলা রয়েছে আর কি। দেখো এই জায়গায় বলা রয়েছে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, ডাইনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। খুবই চমৎকার একটা জিনিস। চলো এটা বোঝার জন্য আমরা একটা আলাদা জায়গায় চলে যাই আর কি। সেটা হচ্ছে আমরা যাব এইখানে। দেখো আমি একটা 3টা জিনিস একটু আলোচনা করব। একটাকে বলা হচ্ছে পেন্টোজ সুগার। কি সুগার? পেন্টোজ সুগার।
পেন্টোজ সুগার প্লাস N2 বেজ, N2 বেজ মানে কি বলতো, নাইট্রোজেনের বেজ, প্লাস ফসফরিক অ্যাসিড H3PO4। ক্লিয়ার? এই তিনটা জিনিস আমি ড্র করলাম। এটা ড্র করার পরে যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে, মনে রেখো এই পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস এই দুইটা মিলে যেটা তৈরি করবে তার নামই হচ্ছে নিউক্লিওসাইড। তার নাম হচ্ছে কি বলতো, নিউক্লিওসাইড। ওকে, আর মনে রাখবা এই নিউক্লিওসাইডের সাথে যখন আমাদের ফসফরিক অ্যাসিড যুক্ত হবে তার নামই হচ্ছে নিউক্লিওটাইড। এটা কিন্তু তোমাদের ক নাম্বার প্রশ্নের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিওটাইডটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তুমি বলো তো নিউক্লিওসাইড কি আর নিউক্লিওটাইড কি? আমরা জানি মূলত নিউক্লিক অ্যাসিড তিনটা জিনিস দ্বারা গঠিত, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস প্লাস H3PO4 বা ফসফরিক অ্যাসিড। এর মধ্যে যেটা প্রথম দুটা সুগার এবং বেস এই দুইটা মিলে যেটা গঠন করবে তার নাম কি বলো? তার নামটা কিন্তু হবে নিউক্লিওসাইড। তার নাম কি? নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে যখন H3PO4 যুক্ত হবে তখনই কিন্তু তার নাম হয়ে গেল নিউক্লিওটাইড। নাম কি হয়ে গেল? নিউক্লিওটাইড। এবং মনে রাখি যেটাই নিউক্লিওটাইড সেটাই মূলত এক ধরনের নিউক্লিক অ্যাসিড। যেটাই নিউক্লিওটাইড সেটাই হচ্ছে এক ধরনের কি অ্যাসিড? নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড। সেটা হচ্ছে এক ধরনের কি অ্যাসিড বলো? নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা মনে হয় বাই এবং ট্রাইটা বুঝতে পেরেছি। ওকে, পেন্টোজ সুগার, ভেরি গুড। ভাইয়া রিং মানে কি? বাবা রিং মানে কিছু না, ওদের একটা এই ধরনের বেনজিন রিংয়ের মতো থাকে। ওকে, এরকম ধরনের বেনজিন রিংয়ের মতো থাকে। ডাবল থাকলে হচ্ছে কোনটা? ডাবল থাকলে হচ্ছে আমাদের পিউরিন, আর যদি সিঙ্গেল থাকে তাহলে সেটা হবে কি? পাইরিমিডিন রিংয়ের কথা বলেছে। তাহলে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড এই প্রশ্নটা কিন্তু তোমাদের ক প্রশ্নে কিন্তু অনেকবার আসে। এটা ক নাম্বার প্রশ্নে, কোনটা নিউক্লিওটাইড আর কোনটা নিউক্লিওসাইড। তাহলে বলো তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা, নিউক্লিওসাইড নাকি নিউক্লিওটাইড? দেখি আমি একটু, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড, দেখি কে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি এটাতে। কেউ তো দিচ্ছে, আমাকে একটু উত্তর দাও দেখি, আমি একটু দেখে নিই। ওকে, নিউক্লিওটাইড, FM রোজ বলেছে, রাইট অ্যান্সার, ভেরি গুড FM রোজ। নিউক্লিওটাইড হবে আর কি, অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিউক্লিওটাইড। এরপরে সাবিরা নিউক্লিওটাইড। ওকে, তারপরে উত্তম কুমার নিউক্লিওটাইড। ওকে, জিম সু বলেছে নিউক্লিওটাইড। হ্যাঁ অবশ্যই নিউক্লিওটাইড রাইট আনসার। তাহলে চলো আমরা এখানে চলে যাই আর কি। দেখো আমরা লিখে ফেলছি, দেখো নিউক্লিওসাইডটা কি। নিউক্লিওসাইডটা হচ্ছে, দেখো কি বলছে, এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং পেন্টোজ সুগার মিলে যেটা গঠন হয় তার নামই বলেছে নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওটাইড কি? এক অণু নিউক্লিওসাইডের সাথে যখন এক অণু ফসফেট যুক্ত হয় বা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। শেষ। এর মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাইড আর টাইড। ওকে, এরপরে দেখো ডাইনিউক্লিওটাইড। ডাইনিউক্লিওটাইড মানেটা কি? দুইটা নিউক্লিওটাইড যুক্ত হবে, আর তারা যখন যুক্ত হবে তখন তাদের মধ্যে একটা বন্ধন হবে, আর এই বন্ধনকে বলা হচ্ছে স্টার বন্ধন। এবং কোন স্টার? ডাইস্টার বন্ধন। কোন স্টার? ডাইস্টার বন্ধনের দ্বারা যুক্ত হয়, ডাইস্টার বন্ধনের দ্বারা যুক্ত হয়। আর পলিনিউক্লিওটাইড মানে অনেকগুলো নিউক্লিওটাইড, মানে এটা হচ্ছে এক ধরনের ডিএনএ চেইন। এটা হচ্ছে মূলত কি? এক ধরনের ডিএনএ চেইন। আর একটা কথা মনে রাখবা, সবসময় ডিএনএ বৃদ্ধিপ্রাপ্ত হয় 5 থেকে 3 অভিমুখে। এটা ভুল করো না। সবসময় কোন অভিমুখে বৃদ্ধিপ্রাপ্ত হয় বলো তো? 5 থেকে 3 অভিমুখে। আমি আবারও বললাম, বৃদ্ধিপ্রাপ্ত হয় কোন অভিমুখে? যখন তুমি সামনের দিকে যাবে তখন এটা মনে পড়বে, বৃদ্ধিপ্রাপ্ত। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত হয় কোন অভিমুখে বলো তো? 5 থেকে 3 অভিমুখে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় আর কি। ওকে, আচ্ছা, ডাইস্টার পূজা, ডাইস্টার না ডাইস্টার, নোট স্টার, ডাইস্টার। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত হবে 5 থেকে 3 অভিমুখী। ওকে, এটা যদি বোঝা যায় আমাকে একটু জানাও। আচ্ছা, 5 থেকে 3, ভেরি গুড। আচ্ছা, যারা লাইভটা দেখছো তোমাদের একটু শেয়ার করে দাও লাইভটা, সবাই একটু শেয়ার করে দিই লাইভটা। আমরা তো তোমাদের জন্যই ক্লাস নিচ্ছি, তোমাদের এই শেয়ারগুলো তোমাদেরও কাজে লাগবে, আমাদের অনেক বেশি ইন্সপায়ার করবে আর কি। কনে, সবাই কনে,
কমেন্ট করো না কেন বাবা, কনে কনে। জি স্যার, ওকে ওকে ওকে, ঠিক আছে। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, তারপরের দিকে পেজটা, সেটা হচ্ছে দেখো আমরা খুঁজে পেয়েছি ডিএনএ। কোথায় চলে আসছি আমরা? ডিএনএ। আজকে আমরা পড়বো ডিএনএ, ডাবল হেলিক্সের গঠন, যেটা দ্বারা তোমার 10টা জায়গায় যদি পরীক্ষা দাও তার মধ্যে 8টা জায়গাতে আসবে ডিএনএ ডাবল হেলিক্স। ডিএনএ কি? ডাবল হেলিক্স। তো সবাই একটু পানি টানি খেয়ে নাও, পানি টানি খেয়ে নিয়ে সবাই একটু লেগে পড়ো। আমি একটু পানি খেয়ে নিই আর কি, তারপর আবার লেগে যেতে হবে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি কিছু বলবা পানি খেতে খেতে? পানি খান আপনি। বলো তো আমাদের নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে দেখি, আমাদের একটু দেখে নিই। কত পার্সেন্ট? কে উত্তর দিচ্ছে? শেয়ার ডান, থ্যাংক ইউ সেজ্যোতি। কারা কারা শেয়ার করছে আমাদের একটু লেখো তো, তাদের কমেন্ট করে একটু দেখি। নাবিলা খাতুন 15%, ভেরি গুড ভেরি গুড নাবিলা খাতুন, ভেরি গুড। ওকে আচ্ছা চলো তাহলে আমরা এখন, পূজা বলেছে 15%, চলো তাহলে আমরা এখন চলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এফ এম রোজ, রোজ 5% না বাবা, 15% হবে। নাইট্রোজেন 15%, ওকে, আর আমাদের ফসফরাস হচ্ছে 10%। ফার্স্ট অফ অল ডিএনএ। ডিএনএ কাকে বলে তোমরা এটা সবাই জানো। ডিএনএ সংখ্যাটা আমাদের পড়ানো খুব বেশি নাই। বংশগতি ধারক এবং বাহক যেটা থাকে তাকে মূলত ক্রোমোসোম বা ডিএনএ বলে, এবং এই ডিএনএর মূলত থাকে ডাবল হেলিক্স, মানে দ্বিবন্ধন। এই ডাবল হেলিক্সটা কিভাবে থাকে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসটা, ওটার দিকে আমরা চলে যাব। বাট তার আগে আমরা একটু ছোটোখাটো জিনিস একটু পড়ে ফেলি। আমরা একটু আগে নিউক্লিক অ্যাসিডকে পড়ছি মাস্টার মলিকিউল। মনে রাখো বাবা, নিউক্লিক অ্যাসিডটা শুধু মাস্টার মলিকিউল না, ডিএনএকেও বলা হয় মাস্টার মলিকিউল। আবারও বললাম, ডিএনএকে বলা হয় কি? মাস্টার মলিকিউল। মনে থাকবে এটা? তাহলে দেখো মাস্টার মলিকিউল দুইটা পেলাম, হয় ডিএনএ হতে পারে অথবা কি হতে পারে? নিউক্লিক অ্যাসিড হতে পারে। ক্লিয়ার এতটুকু জিনিস? ডিএনএ বা আমাদের নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো বিশেষ তথ্য, আমরা তথ্যের দিকে চলে যাই। বিশেষ তথ্যের মধ্যে দেখো বংশগতি ধারক এবং বাহক, এই যে দেখো মাস্টার মলিকিউল, তাহলে দুটা জিনিস পেলাম। এর মধ্যে দেখো ক্রোমোজোমের ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত হলো 1:1, 1:1। তাহলে ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত কত? 1:1। এর মধ্যে তোমরা অনেকে বলতে পারো যে হিস্টোন প্রোটিনটা কি জিনিস। আমার ব্যাচে যারা পড়ো তারা তো তোমরা তো জানোই হিস্টোন প্রোটিনটা কি। খেয়াল করে দেখবা, আমাদের ধরে রাখো একটা তার, কোনো কি তারটার আছে নাকি কাছে? হালকা পাতলা কোনো তার? আচ্ছা যাই হোক, ধরে নিই আমাদের একটা তার, মানে তারটাকে আমরা বলি ক্রোমোজোম বা ক্রোমাটিন। এই ক্রোমোজোম বা ক্রোমাটিন যখন একটা তারের, মানে যখন একটা ধরে রাখো একটা দণ্ডের উপরে বা কোনো কিছুর উপরে এরকম পেঁচায় পেঁচায় থাকে, তখন বলো তো অল্প একটু জায়গাতে অনেক বড় ক্রোমাটিন বা ক্রোমোজোমকে পেঁচায় রাখা যায় না? যেমন ঘুড়ির লাটায় কিন্তু তুমি 1 কিলোমিটার পর্যন্ত সুতা রাখতে পারো, এতটুকু একটা লাটায় কিভাবে পেঁচায় পেঁচায় রাখতে পারো। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের কি বলতো, এটাই হচ্ছে মূলত আমাদের কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। তাহলে এই যে দেখো আমরা দড়ি নিয়ে চলে আসছি বলার সাথে সাথে, এই যে দড়িতে কি হলো, এটা যদি আমাদের একটা ক্রোমাটিন হয়, তাহলে এই ক্রোমাটিনটা এই কলমের উপরে প্যাচ লাগতেছে, তাহলে অতি অল্প জায়গা দেখো কত ছোট্ট একটা দড়ি, তাই না? কত ছোট্ট একটা দড়িতে দেখো আমাদের টোটালি কিন্তু ক্রোমাটিনগুলো প্যাচ লেগে থাকলো, মানে কত ছোট্ট একটা কলমে আমাদের এই ক্রোমাটিনটা প্যাচ লাগিয়ে থাকলো। তাহলে এই যে আমাদের কলমটা, এই কলমটাকেই বলা হচ্ছে হিস্টোন প্রোটিন। কলমটাই কি বলতো? হিস্টোন প্রোটিন। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিন্তু বুঝতে পারছি আর কি। ওকে, হিস্টোনের কাজ হচ্ছে পেঁচিয়ে রাখা। চলো, প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্রোমোজোমের রাসায়নিক যে মূল উপাদান সেটা হচ্ছে ডিএনএ। এটা একটু এমসিকিউর জন্য দরকার। মূল রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ। চলো আসি সংখ্যায়। মানুষের ডিপ্লয়েড কোষে, বাবারে ডি মানেই কি? টুয়াইজেন,
মানুষের ডিপ্লয়েড কোষে, মানে ডি মানে কিন্তু 2 বলছিলাম, মানে দেহকোষে, মানুষের দেহকোষে প্রায় 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। যদি বলা হয় পুরো মানুষের দেহে কতটুকু ডিএনএ থাকে, 100 গ্রাম। আর মানুষের দেহকোষে, প্রত্যেকটা দেহকোষের যদি কথা বলি, সেখানে কতটুকু পিকোগ্রাম ডিএনএ থাকবে, 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকবে। এরপর দেখো লিখছে চারগাপস রুল। চারগাপস রুল তোমরা অলরেডি জানো, সেটাকে কি হবে বলো তো? এর বদলে টি, সি এর বদলে জি। এই যে মূলত এদের যে গঠন বা এদের যে আনয়ন, এটাকে বলা হচ্ছে চারগাপস রুল। চারগাপস রুল। ওকে, এরপর দেখো ফুলজেন স্টেইনিং। স্টেইনিং মানে হচ্ছে রং করা। স্টেইনিং মানে কি? রং করা। রবার্ট ফুলজেন ডিএনএকে যে পদ্ধতিতে রং করেছেন সেটাকে বলা হচ্ছে ফুলজেন স্টেইনিং। ওকে, তাহলে আমার মনে হয় এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে বলো তো আমাদের হিস্টোন এবং ডিএনএর বা আমাদের হিস্টোন প্রোটিন এবং ডিএনএর অনুপাত জানো কত? আমাকে একটু কমেন্টে জানাও তো, আমাকে সবাই একটু কমেন্টে জানাও কত অনুপাত আমাদের? 100 গ্রাম। ওকে, ভেরি গুড। অনেকে লাইভে আসছে আর কি বাচ্চারা, তোমাদের এখনো 100 গ্রাম হয়নি কিন্তু। হ্যাঁ, আজকে তোমাদের সৌরভ দাদা ফাঁকি দিচ্ছে। সৌরভের ক্লাসে আসার কথা, আজকে একটু ক্লাসে আসলে ভালো হইতো। ভাইয়া কিভাবে না পড়ে পরীক্ষায় প্লাস পাবো? প্লাস, এই যে আমাদের কেটা ফাতেমা বিনতে নুরুল, ও কই থেকে জানো রে? যুক্তরাষ্ট্র থেকে কমেন্ট করছিস। হ্যাঁ, তুই তো আগেই পকের পার হয়ে চলে গেছিস দেশের। হ্যাঁ, শুধু আমি তোরে কতবার বললাম যে আমার যাওয়ার একটু লাইন হেড করে দে বাবা, আমি একটু যাই, আমার আর পড়াশোনা করতে হবে না, আমার প্লাসেরও দরকার নাই। নো পড়াশোনা, নো প্লাস, শুধু যে পিজার দোকানে কাজ করবো। ওকে, 1:1, ভেরি গুড। আরে পিয়াল বৈরাগী, গুড, ভেরি গুড। সোহানা, পূজা, জেম, সু 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 মানে কি? ওই যে মানে রন্দ সু সু। ওকে, চলো এরপরের দিকে আমি একটু চলে যাই। এটা হচ্ছে এই কই গেলি আর কি। চলো আসো ডিএনএ এর কাজ। বাবারে, ক্রোমোজোমের কাজ যা পড়ছিস, ডিএনএ এর কাজও তা কিছু না। বাপদাদার 14 গোষ্ঠীর যে বৈশিষ্ট্যগুলো এটা তোর মধ্যে ঢুকাই দেওয়া, এটা হচ্ছে ডিএনএ প্রধান কাজ। ওকে, মানে যে বংশগত ধারক এবং বাহক হিসেবে কাজ করা, তারপর কি জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে, বৈশিষ্ট্যের সময় বংশ পরম্পরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। বাট এখানে একটা কথা আছে, দেয়ার ইজ এ কিন্তু। সেটা হচ্ছে জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে। এখন হোয়াট ইজ পরিবৃত্তি? এই যে এখানে লেখা রয়েছে মিউটেশন, এই মিউটেশনে তোমাদের অনেক কথা বলা হবে। এবং এই পরিবৃত্তিকে যেহেতু মিউটেশন বলা হচ্ছে, মিউটেশন কাকে বলে এটা একটু আমাদের জানা দরকার। সবাই একটু লিখে ফেলো মিউটেশনের সংজ্ঞা, সবাই একটু লিখে ফেলো। MUTATION, মিউটেশন কাকে বলে? মিউটেশন কাকে বলে? ডিএনএ বা ক্রোমোজোম যেটাই লেখো না কেন, ডিএনএ এর আকস্মিক ও স্থায়ী পরিবর্তন, আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। এটা একটু লিখে আমার সাথে সাথে একটু বলো তো দেখি। সবাই বেশি না, 3 বার বলো। যে যেখানে অবস্থায় লাইভ দেখছো না কেন, তোমরা একটু 3 বারে বলো। ডিএনএ এর আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। 3 বার বলো। ডিএনএ এর আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলে? মিউটেশন বলে। ডিএনএ এর আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলে? মিউটেশন বলে। ডিএনএ এর আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলে? মিউটেশন বলে। আর মিউটেশনের বাংলা হইতেছে পরিবৃত্তি। মিউটেশনের বাংলা কি? পরিবৃত্তি। ক্লিয়ার? এতটুকু জিনিস এটা সবাই একটু জানাও। তুপু মন্ডল ইজ ওয়াচিং। ওকে, কই 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 বাচ্চারা কোথায়? সবাই একটু কমেন্টে জানাও বাচ্চারা। আমাদের ভালো বাচ্চারা কমেন্ট করছে না কেন? তারা ছোট্ট বন্ধুরা কমেন্টে জানাও কোথায়? ডিএনএর আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। ভেরি গুড এমডি আশিক। ডিএনএর হঠাৎ ও স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। গুড। পিডিএফ বইটা অনলাইনে কোথায় থেকে নিব ভাইয়া? কে করছে এটা? শেখ শারমান। প্রোটোজোয়া। ওরে আমি প্রোটোজোয়া বলে দেখি, ওর নাম জোয়া, ওরে বলি প্রোটোজোয়া। আচ্ছা প্রোটোজোয়া শারমান, তুমি আমাদের ইয়েতে মেসেজ দাও, ইনবক্সে দিতে পারো, আমাদের পেজে দিতে পারো, অথবা আমাদের যেটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে তুমি ওইখানে মেসেজ দিতে পারো, ওইখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে আর কি এটা। ওকে, আর তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে স্পেশাল একটা প্রোমো কোডের শুধুমাত্র আমার অফলাইন ব্যাচের জন্য, এটা ইউজ করো সবাই। ওকে,
এরপরে কি বলছে, আছে তো পেজে মেসেজ করে ওখানে জানিয়ে দেওয়া হবে। ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা ওকে, পরিবৃত্তি ইতিকথা ডিএনএর আকস্মিক এবং স্থায়ী পরিবর্তনকে বলা হচ্ছে মিউটেশন। ভেরি গুড, সেজুতে আক্তার। তোমরা বলো আমি নাকি কমেন্ট পড়ি না, দেখ তোদের তো সবারই কমেন্টস পড়তাছি। ওকে আচ্ছা ওকে চিফ, ঠিক আছে চলো এরপরে দিকে আমরা চলে যাই। ডিএনএর কাজ শেষ, আমরা চলে যাবো গুরুত্বপূর্ণ তথ্য। বাবা তোদের দুইটা পায়ে পড়তেছি, এইটা স্ক্রিনশট হোক নোট হোক যে কোনো আগে এটা তুলে নে, এর উপরে কোনো কথা হবে না। আমি সরে গেলাম, তোরা এটাকে তুলে নে বাবা, স্ক্রিনশট তুলে নিতে পারিস, অথবা তোরা এই জায়গাতে লিখেও নিতে পারিস। চুপচাপ শুধু একটু মনোযোগ দাও। দেখো এই জায়গায় এত চমৎকার 4টা লাইন দেওয়া আছে, সেটা হচ্ছে ব্লু প্রিন্ট জিন, নট পরি নিয়ে কোনো কথা হবে না। ব্লু প্রিন্ট কি? জিন। মাস্টার ব্লু প্রিন্ট কি? জিনোম। বংশগতির বৈশিষ্ট্যের ধারক এবং বাহককে ক্রোমোজোম। জীবের পরিবৃত্তির ভিত্তি এবং বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটা? ডিএনএ। মাস্টার মলিকিউল কোনটা? ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড। আমি কিন্তু এখান থেকে ধরবো তোমাদেরকে, আমি কিন্তু আচ্ছা বৈশাখী ম্যাম শুধু আমার বাদে সবারটা পড়ছি আর কি। ওকে তাহলে খেয়াল করে দেখো, ব্লু প্রিন্ট জিন, একসাথে বলো ব্লু প্রিন্ট কোনটা? জিন। ব্লু প্রিন্ট কোনটা? জিন। মাস্টার ব্লু প্রিন্ট কোনটা? জিনোম। এখন বলতে পারো ভাই জিনোম কি? জিনোম তুমি এখানে লিখে রাখতে পারো, জিনের সমষ্টি। সহজ বাংলা ভাষায় যদি কোনো প্যাচ না বুঝি, সহজ আমার মতো যারা মিড লেভেলের স্টুডেন্ট তাদের জন্য এটা, জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। জিনের কি বলা হয়? জিনের সমষ্টিকেই বলা হয় জিনোম। জিনের সমষ্টিকে বলা হয় কি বলতো? জিনোম। মনে যেন থাকে আর কি, ক্লিয়ার? আচ্ছা, এবং মানুষের জিনোম এটা একটু বলে দিই, অনেকেই তোমাকে পাজল করবে মানুষের জিনোম কয়টা। মনে রাখবা মানুষের জিনোম 2টা। কি মানুষের জিন কি আছে? হয় এক্স জিন বা ওয়াই জিন, তাই না? তাহলে এক্স জিনের সমষ্টি, ওয়াই জিনের সমষ্টি, তাহলে কয়টা জিনোম? 2টা জিনোম, তাই না? তুমি আবার এখানে 46টা দিও না ভাই, 46টা হইতেছে জিন, 46টা হইতেছে কি? জিন বা ক্রোমোজোমের যদি কথা বলি, জিন না বলে ক্রোমোজোমে বলি আর কি। 46টা হইতেছে মূলত ক্রোমোজোম। ওকে লিখে দিলাম, 46টা হইতেছে মূলত কি বলতো? আমাদের যেটা ক্রোমোজোম থাকে, বা আমাদের সেক্স ক্রোমোজোম হইতেছে 1 জোড়া আর অটোজোম হইতেছে 22 জোড়া, এই মিলে 23 জোড়া বা 46টা। কিন্তু জিনোম কয়টা? জিনোম হইতেছে 2টা বা 1 জোড়া। জিনোম কয়টা বলো? 2টা বা 1 জোড়া। এরপরে চলে আসবে বংশগতির ধারক এবং বাহক কোনটা? ক্রোমোজোম। পরিবৃত্তি মানে মিউটেশন, তুমি যেখানে ভিত্তি কথাটা বাবা, ভিত্তি থাকলে ডিএনএ মারবা। এরপর দেখো মাস্টার মলিকিউল, হয় ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড, যে কোনো একটা থাকবে, ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার এতটুকু? তাহলে বলো মানুষের জিনোম কয়টা? আমাকে একটু কমেন্টে জানো, মানুষের জিনোম কয়টা? মানুষের জিনোম কয়টা? একটু পড়ে নিই। 2টা FM রোজ দিয়েছে, বাপ্পি দিয়েছে জিনোম, 2টা উত্তর। পিয়াল বিভাগী উত্তর দিয়েছে 2টা, বৈরাগী। এরপর ইতিকথা বংশগতির বাহক হচ্ছে ক্রোমোজোম, হ্যাঁ সেটা ঠিক আছে। পূজা উত্তর দিচ্ছে 2টা, শেখ শারমান উত্তর দিয়েছে 2টা। আর কে সবারটা পড়বো বলো? এমডি সানি তো দিয়েছে 2টা, বৈশাখী মিম 2টা, তুষার কবির 2টা। তারপর আর কোন কবির বলবি বল? মিম বলছে 2টা, সবারটা পড়বো। রূপা বলেছে 2টা। ওকে ঠিক আছে চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো নেক্সট স্লাইডে যাবো আর কি আমরা, সেটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। সবচেয়ে চমৎকার জিনিস, সবচেয়ে অস্থির জিনিস, যেটাই কিনা তোমার পরীক্ষাতে আসবে, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তোমরা সবাই জানো ডিএনএ ডাবল হেলিক্স এই মডেলটা আবির্ভূত করেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। আবারও বলো কোন বিজ্ঞানী? ওয়াটসন এবং ক্রিক, CRICK, বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। তারা কিন্তু এই যে ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা তৈরি করেন 1953 সালে। কত সালে? 1953 সালে। এবং তোমরা অলরেডি বাচ্চাকাল থেকে দেখে আসো তাই না, যে ডিএনএ ডাবল হেলিক্স মানে কি? ডিএনএ কয়টা প্যাচ? 2টা প্যাচ। এই 2টা প্যাচ কিভাবে থাকে না থাকে এটা নিয়ে মূলত আমাদের পড়া। তাহলে ডিএনএ ডাবল হেলিক্সটা আমরা আগে একটু দেখে ফেলি কয়েকটা বৈশিষ্ট্য, এরপরে আমরা এরপরে আমরা জিনিসটা ছবি ড্র করে চমৎকারভাবে বুঝবো আর কি এটাতে। আচ্ছা আচ্ছা পিয়াল
বৈরাগী, ও না পিয়াল বৈরাগী বিভাগী, সরি ভুলে গেছে, পিয়াল বিভাগী হবে আর কি। আচ্ছা চলো, তাহলে দেখো এখানে কি বলেছে, ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক এটা আবিষ্কার করে 1953 সালে। ডিএনএ অণু দ্বিসূত্র পেঁচানো সিঁড়ির মতো, এটা আমরা জানি। সূত্র তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট দ্বারা। কি কি? ডিঅক্সিরাইবোজ সুগার এবং কি দ্বারা? ফসফেট দ্বারা। দুটি পলিনিউক্লিওটাইড চেন পাশাপাশি থাকলে আমরা সবাই জানি এর সাথে টি এর দ্বিবন্ধন, সি এর সাথে জি এর কয় বন্ধন? ত্রিবন্ধন হয়। প্রতিটি বন্ধনগুলো মানে অর্থাৎ এর সাথে টি এর যে দ্বিবন্ধন, সি এর সাথে জি এর যে ত্রিবন্ধন, এটা হচ্ছে এক ধরনের ওয়ান টাইপ অফ হাইড্রোজেন বন্ড। এটা কিন্তু জেমস বন্ড না, বলো কোন বন্ড? ওয়ান টাইপ অফ হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দিকে চলে আসো। ফসফেট সবসময় শর্করার সাথে এস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়, এটা আমরা জানি। ওকে, তাহলে এখানে তুমি লিখতে পারো কি, এই জায়গাটাতে বলেছে হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত। আমরা জানি এ এর সাথে টি এর দ্বিবন্ধন, সি এর সাথে জি এর ত্রিবন্ধন, এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ কোন বন্ড? হাইড্রোজেন বন্ড। এখন এখানে একটু চলে আসে আর কি, দেখো আমাদের প্রত্যেকটা প্যাচ মানে ডাবল হেলিক্সের যে প্যাচ থাকে আমরা দেখাবো একটু পরে, প্রত্যেকটি পূর্ণ দৈর্ঘ্য প্যাচের যেটা আয়তন বা দৈর্ঘ্য সেটা হচ্ছে কিন্তু 34 অ্যাংস্ট্রং। 34 অ্যাংস্ট্রং। আর 34কে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও সেটা কিন্তু আসবে ন্যানোমিটারে। তাহলে আমি যে কোনো একটা একক ধরে কথা বলি, তাহলে পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রং। এবং একটা পূর্ণ প্যাচে নিউক্লিওটাইডের সংখ্যা, নিউক্লিওটাইড আবারও বলছে, নিউক্লিওটাইড জিনিস কিন্তু তিনটা জিনিস দ্বারা গঠিত। একটা হচ্ছে পেন্টোজ সুগার, 2 নম্বর নাইট্রোজেনাস বেস, এবং 3 নম্বর হচ্ছে ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট। তাহলে পূর্ণ প্যাচে নিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। কাহিনী হইতেছে 10 জোড়া মানে কতটি বলো? 10 জোড়া মানে কিন্তু 20টি। নিউক্লিওটাইডের সংখ্যা কতটি? 20টি। কত জোড়া? 10 জোড়া। এবং দেখো, যদি তোমার বাপের ধরে রাখো 34 বিঘা জমি আছে, আর যদি সেটা 10টা ভাইকে ভাগ করে দেওয়া হয় বা 10 জোড়া ভাইকে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক জোড়া ভাই কতটুকু করে পাবে বলো তো জমি? 3.4 অ্যাংস্ট্রম। তাহলে বলো, তোমার ইন টোটাল বাপের জমি আছে 34 বিঘা, 10 জোড়া ভাইরে ভাগ করে দিলা, তাহলে প্রত্যেক জোড়া ভাই কত করে পাবে? প্রত্যেক জোড়া ভাই পাবে 3.4 অ্যাংস্ট্রম। আর ন্যানোমিটারে করলে 10 দিয়ে ভাগ দিতে হবে, সেটা হবে 0.34 ন্যানোমিটার। তাহলে দেখো, দুটি ধাপের দূরত্ব বা নিউক্লিওটাইডের জোরের যে দূরত্ব সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএ এর ব্যাস 20 অ্যাংস্ট্রম আসে না? প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধন, খুব ইম্পর্টেন্ট। প্রতি প্যাচ বলতে প্রতি কি প্যাচে? পূর্ণ প্যাচে। একটা পূর্ণ প্যাচে হাইড্রোজেনের বন্ধন থাকে কতটি? 25টি। হাইড্রোজেনের বন্ধন বলতে কি? এর সাথে টি এর দ্বিবন্ধন, সি এর সাথে জি এর ত্রিবন্ধন। আণবিক ওজন কত? 10⁶ থেকে 10⁹। 10⁶ থেকে কত? 10⁹। ওকে, এই জায়গাটা একটু আমাদের খেয়াল রাখা উচিত। আচ্ছা, তো আমার মনে হয় এতটুকু কি বোঝা গেছে? আমাকে একটু বলো তো, যদি বুঝে থাকো আমাকে একটু কাইন্ডলি জানাও। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কাইন্ডলি একটু জানাও একটু। আচ্ছা, সবাই একটু জানাও, আমি একটু দেখতে চাই। কই গেল ছোট্ট বন্ধুরা, কোথায় গেল? ভেরি গুড। হ্যাঁ ভাইয়া বুঝেছি। মইন বলেছে হ্যাঁ। হওয়া ভাই ডান। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। শেখ শারমান ক্লিয়ার। ইতি কথা ক্লিয়ার। শয়ন বলেছে জি ভাইয়া ক্লিয়ার। তারপরে আর কে? নতুন চ্যাপ্টার কবে থেকে শুরু হবে এবং কোন চ্যাপ্টার? নতুন চ্যাপ্টার শুরু হবে প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এটা শেষ হলেই, তাই না? শেষ করতে তো হবে আস্তে আস্তে। ক্লিয়ার ভাইয়া? ওকে। আর আমাদের সাইকেল 2 কিন্তু এই যে তোমাদের সাইকেল 1-এ অনেকজনকে আমরা কিন্তু ফ্রি কোর্স করার সুযোগ দিচ্ছি। আমার মনে হয় যে সাইকেল 2 কিন্তু এরকম হবে না। সাইকেল 2-তে তোমাদের অবশ্যই পে করে করতে হবে, বাট সেটা পরিমাণ সত্যি খুবই কম থাকবে আর কি, খুবই কম থাকবে ইনশাল্লাহ। বুঝেছি। ওকে, ভেরি গুড, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। চলো এরপরের দিকে, তার পরের স্লাইডের দিকে আমরা চলে যাই। দেখি এরপরের দিকে আমরা স্লাইডে যদি যাই, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ। কিন্তু আমরা তো এখন এমসিকিউ যাব না। আমরা কোন জায়গায় যাব? আমরা তো এখন ডিএনএ ডাবল হেলিক্স আসল মানে দেখি না তো আসল কাহিনীটা। চলো আসল কাহিনীটা একটু দেখে ফেলি। আমরা যাই আসল জায়গাতে, চলে যাই আমরা। সেটা হচ্ছে আমাদের এই যে ডিএনএ ডাবল হেলিক্স। তোমরা এত সুন্দর যে ছবিটা দেখছো, এই যে দেখো কত সুন্দর ছবিটা আমি কিন্তু ড্র করছি, দেখছো? এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। অনলাইনে বিশ্বাস করতে পারে, আমার অফলাইনের স্টুডেন্ট জীবনে বিশ্বাস করবে না। আর আমার এই লাইভ যদি আমার আম্মা দেখে, আম্মা যদি দেখে আমার তার ছেলের লেখা তো সুন্দর, বিশ্বাস করে আজকেই খাসি দিয়ে আম্মা একটা সিন্নি দিবে আর কি কোনো একটা জায়গাতে। তো যাই হোক, কি আর করে, এত সুন্দর লেখা কিন্তু আমার না, ঠিক আছে? ক্রেডিট আমি নিচ্ছি না, ক্রেডিট নিচ্ছে অল ক্রেডিট গোস টু আয় আয় আয়
আয় আয় আয়, ক্রেডিট একটু দিয়ে দিই আর কি। আয়, অল ক্রেডিট গোস টু আমাদের আবিদ ভাই। আবিদ ভাইয়ের চেহারার মতো আমাদের ডিএনএ চেহারাটাও সুন্দর আর কি। কি আর বলবো, কি সুন্দর মনে হচ্ছে না তোর থেকে সুন্দর না, আমি তো ডিএনএ এর চেয়ে বেশি সুন্দর। অবশ্যই তোর আমার থেকে দেহে সুন্দর। তো ডিএনএ বহুত আছে এই আর কি, এটা ঠিক। বেশি সুন্দর। তো আমাদের কন্টেন্ট টিমের মূলত কন্টেন্টের পেছনে যে মানুষটাকে দেখো সেই মানুষটা কিন্তু আমাদের আবিদ। আসলে কি সামনে আরো অনেক কিছু আসবে, শুধু আবিদ না, এর সাথে সাথে ফাহাদ, এর সাথে সাথে সৌরভ, এর সাথে সাথে আমাদের রাসেল, সব মিলে কিন্তু আমরা তোমাদের জন্য কন্টেন্ট গুলো ক্রিয়েট করি আর কি। এত বড় টিম কারণ নাই, না না এটা বলা ভুল, যশোর বা আমাদের অঞ্চলে কারো নাই আর কি। মানে বায়োলজির উপর এত টিম, এত বড় টিম কিন্তু আসলে নাই। কি জানি, আমি ঠিক জানি না সবকিছু। আমি তো মোটামুটি সারা বাংলাদেশে ঘুরছি, মোটামুটি জানি এত বড় টিম কারণ নাই। কারণ এত বড় টিম দিয়ে যদি আমরা ভালো কিছু নাই করতে পারি তাহলে এত বড় টিম দিয়ে কি লাভ? সেটাই কথা, চেষ্টা তো করি আর কি আমরা, না? আচ্ছা সোহানা আক্তার, আই ক্যান বিলিভ ইট অ্যান্ড আই এম ইউর অফলাইন স্টুডেন্ট। হ্যাঁ অবশ্যই, এটা বিলিভ করার কোনো সুযোগ নাই, এত সুন্দর লেখা না। আচ্ছা, চশমা পরা মানুষদের ট্যালেন্ট ভরা থাকে, এটা ঠিক। আচ্ছা, এই যে আমার কোনো চশমা নাই, কিছু নাই, কি আর বলবো ওই জায়গায়, কষ্ট দুঃখ। চলো আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে আমরা কিভাবে আমরা ডিএনএ ডাবল হেলিক্সটা আলোচনা করবো। দেখো কয়েকটা পয়েন্টে, 1 নম্বর পয়েন্টে দেখো ডিএনএ ডাবল হেলিক্স, এটা তার মানেটা কি? ডিএনএর কয়টা হেলিক্স থাকবে? 2টি হেলিক্স। একটা হেলিক্স থাকবে 5 থেকে 3 মুখী, আর একটা হেলিক্স থাকবে 3 থেকে 5 মুখী। অর্থাৎ আমি কিন্তু এইখানে দিয়ে দিতে পারি 5 প্রাইম টু এইদিকে দিলাম 3 প্রাইম, এইদিকে দিলাম 3 প্রাইম টু এইদিকে দিলাম ধরে রাখো 5 প্রাইম। তো যাই হোক যেটা ভাবে আসে, এই 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 এই, হ্যাঁ এটাতে, আর এটা 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 এটা, ওকে ডান। তাহলে দেখো কি বলা হচ্ছে আর কি, আমাদের একটা হচ্ছে 5 থেকে 3 মুখী হবে, আর একটা কথা হবে বলো তো 3 থেকে 5 মুখী হবে, 3 থেকে 5 মুখী হবে। তাহলে আমাদের প্রথমে কি লিখতে পারি? ডিএনএ ডাবল হেলিক্সের জাস্ট গঠন ব্যাখ্যা করো। প্রথমে লিখবো ডিএনএ ডাবল হেলিক্সের কয়টা হেলিক্স? 2টা হেলিক্স। একটি হেলিক্স 5 থেকে 3 মুখী, আরেকটি হেলিক্স 3 থেকে 5 মুখী। শেষ, ওকে গেল। আমরা জানি একটা পূর্ণ প্যাচের দৈর্ঘ্য, আবারও বললাম আমরা জানি একটা পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। পূর্ণ প্যাচটা কই থেকে ধরছি? এই যে এই জায়গাটা থেকে, মানে এই যে এই জায়গাটা থেকে আমরা ধরছি, ধরে রাখো পূর্ণ প্যাচ এই জায়গাটা, ওকে। এই জায়গাটা থেকে শুরু করে এই জায়গাটা পর্যন্ত আমাদের একটা পূর্ণ প্যাচ আমরা ধরছি, তাই না? মানে এই যে এই জায়গাটা পর্যন্ত আমরা একটা কি ধরছি? একটা পূর্ণ প্যাচ ধরছি। এই পূর্ণ প্যাচের দৈর্ঘ্য, একটা পূর্ণ প্যাচের দৈর্ঘ্য কতটুকু বলো তো? ধরছি কোন জায়গাটা থেকে? এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট, এই পয়েন্টটা পর্যন্ত আমরা একটা পূর্ণ প্যাচ ধরছি। ক্লিয়ার? এই পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কতটুকু? 34 অ্যাংস্ট্রম। তাহলে এই যে খেয়াল করি দেখো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা, সেটা হচ্ছে কত অ্যাংস্ট্রম? 34 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? এই পূর্ণ প্যাচে নিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। চলো গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জোড়া। তাহলে বলো তো প্রত্যেক জোড়ার মধ্যবর্তী ফাঁকা স্থান কতটুকু? প্রত্যেক জোড়ার মধ্যবর্তী ফাঁকা স্থান হবে 3.4 অ্যাংস্ট্রম। এই যে দেখো, এটার সাথে এটার যতটুকু ফাঁকা স্থান, এটার সাথে এটার যতটুকু ফাঁকা স্থান, এটা হবে কত? 3.4 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তাহলে আমরা জানি পূর্ণ প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম এবং প্রতিটি পূর্ণ প্যাচে নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 10 জোড়া। এবং তারপরে লিখবো প্রত্যেক জোড়া নিউক্লিওটাইডের মধ্যবর্তী ফাঁকা স্থান হচ্ছে কত? 3.4 অ্যাংস্ট্রম। এতটুকু মনে থাকবে তো আমাদের? থাকবে। এখন আসো সহজ জিনিস, সেটা তো আমরা জানি, এর সাথে টির কি বন্ধন? দ্বিবন্ধন। সি এর সাথে জির কি বন্ধন? ত্রিবন্ধন। এখন যদি আমি কথা বলি এই বন্ধনগুলো কোন টাইপের বন্ধন বলো তো? হাইড্রোজেন টাইপ অফ বন্ড। হাইড্রোজেন বন্ধন। কোন বন্ধন এটা? হাইড্রোজেন বন্ধন। এবং তোমরা এটাও জানো একটা পূর্ণ প্যাচে হাইড্রোজেনের বন্ধন থাকে কতটি? 25টি। কতটি? 25টি। আর এদের আণবিক ভর হচ্ছে 10⁶ থেকে 10⁹ 10⁶ থেকে 10⁹। তাহলে আমাদের ডিএনএ ডাবল হেলিক্স মডেল কিন্তু পড়া শেষ। কিভাবে আমরা লিখবো চলো একটা জিনিস দেখে আসি। জাস্ট তুমি একটু চিন্তা করো ডিএনএ ডাবল হেলিক্স মডেল। তাহলে প্রথমে লিখবো ডিএনএ 2টি হেলিক্স থাকে, একটি হেলিক্স 5 থেকে 3 মুখী, অপর হেলিক্স 3 থেকে 5 মুখী। কমপ্লিট একটা পয়েন্ট। এর পরের পয়েন্টে আমরা জানি একটা পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এ পর্যন্ত কত? 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? এবং একটা পূর্ণ প্যাচে নিউক্লিওটাইডের সংখ্যা থাকে 10 জোড়া। 10টি না কিন্তু 20টি, 10 জোড়া। তাহলে প্রত্যেক জোড়ার মধ্যবর্তী ফাঁকা জায়গা হবে কতটুকু বলো? 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম। ওকে, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা জানি
এর সাথে টি এর দ্বিবন্ধন, সি এর সাথে জি এর ত্রিবন্ধন। কোন ধরনের বন্ধন? এটা হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেনের বন্ধনে একটা পূর্ণ প্যাচে কতটি? 25টি। এবং একটা ডিএনএ ডাবল হেলিক্সের আণবিক ওজন কত? 10⁶ থেকে 10⁹। আর একটা কথা, সেটা হচ্ছে এটা তো আমরা 2D চিত্রতে দেখছি, তাই না? কিন্তু এদেরকে 3D ভাবে দেখলে যেটা হবে সেটা হচ্ছে যে দেখো যে এই যে ডাবল যে হেলিক্স, যে দুইটা যে প্যাচ, এই দুইটা প্যাচের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? এই যে ধরে রাখো এটা, আমি যদি এটাকে ধরি তাহলে দেখো এটা তো 2D চিত্র, বাট 3D চিত্র হলো কি, এদের সবসময় এরা প্যারালাল ভাবে থাকবে। প্যারালাল বলতে ট্রেনের লাইন বরাবর একদম সমানভাবে থাকবে। তাহলে আমরা যদি এখান থেকে খেয়াল করি, বলো এইটা একটা প্যাচ, এইটা একটা প্যাচ, ধরে নিলাম এখানে এইটা একটা প্যাচ, এইটা একটা প্যাচ। এই দুইটা প্যাচের মধ্যবর্তী দূরত্ব সব সময় থাকবে কত? 20 অ্যাংস্ট্রং। তাহলে এই দুইটা প্যাচের মধ্যবর্তী দূরত্ব কত অ্যাংস্ট্রং থাকবে? 20 অ্যাংস্ট্রং। কত অ্যাংস্ট্রং? 20 অ্যাংস্ট্রং, বা কত ন্যানোমিটার? 2 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 2 ন্যানোমিটার। ক্লিয়ার এতটুকু জিনিস এটা? তাহলে এটাই ছিল কিন্তু আমাদের মূলত কি ডিএনএ ডাবল হেলিক্সের মডেল। ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ ডাবল হেলিক্সের মডেল। এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো, একটু জানাও। ওকে, ভেরি গুড। এখানে এফ এম রোজ পূর্ণ প্যাচের হাইড্রোজেন বন্ধন 25টা। হ্যাঁ, অফকোর্স 25টা। পূজা চক্রবর্তী 2 ন্যানোমিটার। হ্যাঁ, 2 ন্যানোমিটার। সাবিরি ইয়াসমিন বলেছে 20 অ্যাংস্ট্রং। গুড, এটাও ঠিক আছে। সেজুতি বলেছে 20 অ্যাংস্ট্রং। এফ এম রোজ, সবাই ক্লিয়ার থাকলে একটু জানাও তো, সবাই ক্লিয়ার থাকলে একটু জানাও আমাদেরকে। আমাদের 50 মিনিট ক্লাস হয়ে গেছে। দেখছো কিভাবে 50 মিনিট ক্লাস হয়ে গেল? বুঝতেই পারলাম না আর কি। তোমরা কি বুঝতে পারলা বলো তো? আমি তো বুঝতে পারলাম না কিভাবে 50 মিনিট ক্লাস হয়ে গেল। ভাবলাম মাস্টার টপিক কোর্স 45 মিনিটে শেষ করে দেবো, তো মাস্টার টপিক কোর্সে তো বেশি টাইম লাগে দেখি। ভাই আমি কুমিল্লা জেলা থেকে ক্লাস করতেছি। এই সানি, এমডি সানি, কেমন আছো সানি? তোমাদের এখানে বন্যা পরিস্থিতি কেমন অবস্থা? আর বন্যা পরবর্তীতে কিন্তু অনেক রোগ বালাই, বা স্পেশালি ডায়রিয়া, ওকে, বা টাইফয়েড, এই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকবে। আর হ্যাঁ, মানে বন্যা দুর্গত এলাকায় যারা থাকো তাদের জন্য একটা সতর্কতামূলক যেটা কথা, সেটা হচ্ছে সাপের উপদ্রব। অবশ্যই যদি কখনো কাউকে সাপে কাটে বা সাপে কামড়ায়, এবং যদি তুমি দেখো যে দুইটা দাঁত একদম পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে, তাহলে তুমি কোনো ওঝার কাছে না যে দয়া করে বাবা কোনো একটা জেলা হসপিটালে আসবা। কারণ থানা হসপিটালে অ্যান্টিভেনম সচরাচর পাওয়া খুবই টাফ হয়ে যায়, টাইম নষ্ট হয় বেশি। ওকে, সেক্ষেত্রে তুমি জেলা হসপিটাল বা বিভাগীয় হসপিটাল আসলে ইনশাল্লাহ তোমার অ্যান্টিভেনম পেলে তুমি সুস্থ হয়ে যাবা। ওকে, আর স্পেশালি কালার, যেইটা কালাচ এক ধরনের সাপ থাকে আর কি, আমাদের রাজশাহীর ভাষায় সেটাকে বলে মেসো সাপ বা মেসা সাপ বা কালাচ। এই সাপের দাগ কিন্তু আবার বোঝা যায় না। সো যদি কখনো মনে হয় যে সাপে কাটছে, সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে তোমরা খুবই দ্রুত একটু জেলা হসপিটাল অথবা বিভাগীয় হসপিটালে দ্রুত আসবা আর কি। ওকে, আর পানিবাহিত রোগ তো থাকেই, একটু যতটুকু পারা যায় সেফ থাকার জন্য। আর এছাড়াও তো কমন যে সকল ড্রাগ থাকে, এটা আমাদেরকে একটু রাখতে হবে কিন্তু। আচ্ছা, আসলেই তো এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যায় কেন? এফ এম রোজ, সেটা তো আমারও কথা, কিভাবে? আচ্ছা ঠিক আছে, কুমিল্লা থেকে। আর কে কোথা থেকে দেখছে আর কি? আমাদের ঢাকা, রাজশাহী, ফরিদপুর। আচ্ছা, প্রোটোজা কমেন্ট করছে কি কি বলছে? এটা তো বোঝাই যাচ্ছে না। কোথায় আমাদের শামুক চা? কোথায় শামুক চা? এই রাকিব, শামুক চা কোথায়? ওইখানে আছে শামুক চা? রাকিবকে বলো শামুক চা, আজকে শামুক চা খাওয়া নাই। রাকিব শামুক চা খেয়ে ফেলছে, সরি। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া শামুকটি খান, আর একটু এনার্জি পাবেন। হ্যাঁ, শামুকটি খেতে হবে। পূজা চক্রবর্তী, আসলে ভাই আপনার অনলাইন ক্লাস অফলাইন কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝতেই পারছি না। থ্যাংক ইউ। কে কোন জেলা থেকে বলছো বলো? বেশিরভাগই জানি যশোর থেকে বলছো, কারণ যশোর থেকে ক্লাসটা না হচ্ছে, যশোরের পোলাপানি একটু বেশিই থাকবে। আসলে কি আস্তে আস্তে সেটা সারা বাংলাদেশে হয়ে যাবে। আমাদের এখানে বেশিরভাগ ফেনী বা কুমিল্লা, চট্টগ্রাম ওইদিকে মানুষজন বেশি আর কি, তাই না? চলো, তাহলে আমরা এতটুকু বুঝে ফেলছি। এখন আমরা একটু 3D ভাবে একটু চিন্তা করে একটু দেখি। চলো, এটা তো হচ্ছে আমাদের নিউক্লিয়াস বাবা। এই যে এটা ছিল নিউক্লিয়াস, তোমরা সেটা দেখছো কিন্তু। নিউক্লিয়াস আমরা পড়ছি, নিউক্লিয়াসের এগুলো হচ্ছে ক্রোমাটিন। আর এই ক্রোমাটিনকে ধরে যদি আমরা আগায় যাই, আগে গেলেই কিন্তু আমরা কি পাই বলো তো? আগে গেলেই কিন্তু আমরা মূলত পাবো হচ্ছে ডিএনএ। ওকে, এইখানে কিন্তু হিস্টোন প্রোটিনে দেখা যাবে, নন হিস্টোন প্রোটিনে দেখা যাবে, সবই আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ওকে। আচ্ছা,
ঠিক আছে, ফাদ এখান থেকে নাম এটা করে। চলো দেখো এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে, এরপরে আমরা একটু চলে যাই ক্রোমাটিনে। চলো এই যে শুরু হলো জার্নি, এই যে জার্নি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে দেখো যাচ্ছি তো যাচ্ছেই, চলে যাচ্ছে, এই যে দেখো কি হচ্ছে এটাতে আর কি। ওকে, এই যে দেখো আমরা কিন্তু চলে আসছি আমাদের মূলত ডিএনএ ডাবল হেলিক্সকে। তাহলে দেখা যাচ্ছে একটা পূর্ণ প্যাচ, এই যে দেখো পূর্ণ প্যাচটা কিন্তু বোর্ডে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই জায়গা থেকে শুরু করে ধরে রাখো প্রায় এই পর্যন্ত একটাকে পূর্ণ প্যাচ তাদেরকে বলা হইলো, ধরে নিই আর কি এটা। অথবা তোমার পূর্ণ প্যাচের যদি আমি একটা কথা বলি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা পূর্ণ প্যাচের নিউক্লিয়েটের সংখ্যা কত জোড়া থাকে? 10 জোড়া, তাই না? একটা পূর্ণ প্যাচ দেখি তো এখানে একটু গুণে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো যাই হোক এখানে তাদের একটা চিত্রটাতে 15টা দেওয়া আছে, বাট আমাদের যে বই অনুসারে সেটা একটা পূর্ণ ব্যাচে কয়টা থাকবে? 10 জোড়া নিউক্লিওটাইড থাকবে। কত জোড়া? 10 জোড়া নিউক্লিওটাইড থাকবে, মনে থাকবে এটা এই জায়গাটাতে। এখন আসো বলো তো, একটা পূর্ণ ব্যাচের যেটা দৈর্ঘ্য সেটা হবে কিন্তু আমাদের 34 অ্যাংস্ট্রম, ক্লিয়ার? এবং আমরা জানি একটা পূর্ণ ব্যাচে যদি 10 জোড়া নিউক্লিওটাইড থাকে তাহলে প্রত্যেক জোড়ার মধ্যবর্তী জায়গায়, যে মধ্যবর্তী যে জায়গা এটা হবে 3.4 অ্যাংস্ট্রম। কত অ্যাংস্ট্রম বলো তো? 3.4 অ্যাংস্ট্রম হবে এটাতে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা এটাও জানি যে দেখো তো এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই যে এটা একটা প্যাচ আবার এটা একটা প্যাচ, তাই না? এই দুই প্যাচের মধ্যবর্তী দূরত্ব কত হবে? মধ্যবর্তী দূরত্ব হবে মূলত দেখো 20 অ্যাংস্ট্রম। সবসময় কত অ্যাংস্ট্রম? 20 অ্যাংস্ট্রম। তুমি যেই দিক দিয়ে যাও না কেন, এই যে এটা যেহেতু 3D ভাবে দেখা যাচ্ছে সেটা, তাহলে এখান থেকে এটার দূরত্ব কত হবে? 20 অ্যাংস্ট্রম। বুঝা গেছে এটা? এবং আমরা তো জানি এর সাথে টি এর দ্বিবন্ধন, সি এর সাথে জি এর ত্রিবন্ধন, ওকে। এবং এদের আণবিক ভর জানো কত? আণবিক ভর হচ্ছে 10⁶ থেকে 10⁹। ওকে, আমার মনে হয় এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো এই জায়গাটাতে। আচ্ছা, আর তোমাদের এইখানে নিউক্লিয়ার মেমব্রেন আমাদের কোনো কিছু আর দেখানোর মতো এরকম পাচ্ছি না, বাট আমি তোমাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিনটা আমি একটু দেখাতে চাচ্ছি আর কি তোমাদেরকে। হিস্টোন প্রোটিনটা কি পাওয়া যাবে এখানে? আমার খুবই ইচ্ছা যে তোমাদের একটু হিস্টোন প্রোটিনটা দেখাবো। হিস্টোন প্রোটিন বেরো বাবা, কোথায় গেলা হিস্টোন প্রোটিন আমার? আচ্ছা, এটা একটা অ্যানিমাল সেল বোঝানো হচ্ছে, এটা একটা ঘোড়ার সেল বা গাধার সেল, যেটাই হোক কিছু একটা। আচ্ছা যাই হোক, আমরা হিস্টোন প্রোটিনটা আজকে এখানে দেখতে পাচ্ছি না আর কি, দেখালে খুব ভালো লাগতো। আমার হিস্টোন প্রোটিনটা আমার দরকার ছিল তোমাদেরকে একটু দেখানোর। আমি দেখি তো, তারপরে একটু ট্রাই করি তো দেখানো যায় কিনা তোমাদের হিস্টোন প্রোটিনটা। ট্রাই ইট এগেন, ট্রাই ইট। এটাতে যাই। গতকাল তো বুঝাইছি আর কি হিস্টোন প্রোটিনটা, তারপর আজকে এটা একটু বুঝাই আর কি। এটা দেখি, এই যে একটা ক্রোমোজোম আর কি, মানে ডিএনএ ধরে রাখে, এর ভেতরে তো থাকে আর কি এটা। এই যে দেখছো DNA molecules are double স্ট্রাকচার অফ ডিএনএ, ডাবল হেলিক্স। চলে আসে দেখি, এই যে ডাবল হেলিক্স, ফাইন স্ট্রাকচার। এই যে দেখছো এটা হচ্ছে তাদের ফাইন স্ট্রাকচার। ওই যে কোনটা তোমাদের দেখবা হচ্ছে মূলত 20 অ্যাংস্ট্রম। এই যে একটা প্যাচ, একটা প্যাচ, একটা প্যাচের মধ্যবর্তী দূরত্ব কত? 20 অ্যাংস্ট্রম, ওকে। আর এই যে বাইরের দিকে কি থাকে দেখো, বাইরের দিকে কিন্তু থাকে ফসফেট, বাইরের দিকে কি থাকে? ফসফেট। আর ভেতরের দিকে কি থাকে? ডিঅক্সি রাইবোজ সুগার। আবার দেখো এর সাথে টি, আবার জি এর সাথে কি? সি। এই হতেছে কাহিনী আর কি এটাতে। আচ্ছা, এটা তো তোমরা গতকাল দেখছো, আমি একটু তোমাদের আর একটা বার একটু দেখাই নিই। সেটা হচ্ছে আমাদের মূলত এই যে হিস্টোন প্রোটিন চলে আসছে আর কি আমাদের এখানে।
A coiled around it. এই যে দেখো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে কয়েলিং করে থাকে যেটা সেটাই কিন্তু হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন, সেটাই কি আমাদের হিস্টোন প্রোটিন। এই যে দেখছো এখানে একটা হিস্টোন প্রোটিন রয়েছে, এখানে ডিএনএ প্যাচ লাগিয়ে আছে, এইটা একটা হিস্টোন প্রোটিন বড়, এইখানে প্যাচ লাগিয়ে আছে। তাহলে এই প্যাচাপেচি লাগানোর কাজই করে কি বলো তো? এই প্যাচাপেচি লাগানোর কাজই করে হতেছে আমাদের কিন্তু কোন প্রোটিন? আমাদের হিস্টোন প্রোটিন। ওকে, আচ্ছা আমাদের মনে হয় হিস্টোন প্রোটিন তোমাদের মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু। আজকে মূলত আমরা এখন একটু এমসিকিউ সলভের দিকে যাব। সবাই আমাদের একটু আসো একটু কমেন্টসে আমি একটু দেখি আর কি আমাদের। জি ভাইয়া ক্লিয়ার, হিস্টোন প্রোটিন মরক গাছ। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা সবার অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে এই জায়গাটাতে। চলো আমরা এখন একটু আমাদের আজকে এমসিকিউ সলভের দিকে যাই, দেখি আমাদের এমসিকিউ সলভ নিয়ে কে কতটুকু তোমরা একটু পারো আমরা একটু দেখে নিই। আমাদের পেজে সবাই একটু লাইক বা ইনভাইট একটু দাও তো, আজকে যদি আমাদের 31,000 হয়েও যেতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি এটাতে। চলো দেখি আমি এখন তোমাদের সবার একটা এমসিকিউর দিকে চলে যাই আর কি আমরা। চলো আমরা এমসিকিউর দিকে যাই। এমসিকিউর দিকে আছে এই ভিডিওটা একটু দেখে নাও আর কি এটা। ওকে চলো আমরা এখন এমসিকিউ দিকে চলে যাই, একটু দেখি সবার আগে একটু কমেন্ট করো তো বাবা। এইখানে আমাদের উত্তরটা কে করে আমি একটু দেখে ফেলি। আমাদের কোন বাচ্চাটা আগে উত্তর করে দেখা যায়। দেখো কোনটি মানুষের মাস্টার মলিকিউল, দেখি উত্তর কে দেয়। মাস্টার মলিকিউল কোনটা? একের মাস্টার মলিকিউল কোনটা, কাকে বলা হচ্ছে? অ্যাক্রোসোম, আরএনএ, ক্রোমোসোম, নিউক্লিক অ্যাসিড। দ্রুত কমেন্ট চাই, দ্রুত। তুমি এখানে আসো, স্ক্রিনে ইয়া পড়ে। সু বলেছে এক, সাবিরা বলেছে এক, ভেরি গুড। বাপ্পি, সালমান রায়হান বাপ্পি, আচ্ছা ঠিক আছে। পূজা বলেছে এক, মিম বলেছে এক, আক্তার মিম বলেছে এক। ওকে নাবিলা এক বা ক, ভেরি গুড ভেরি গুড। সবাই উত্তর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এক বা আমাদের নিউক্লিক অ্যাসিড। বলো তো নিউক্লিক অ্যাসিড বাদে আমাদের মাস্টার মলিকুল আরও একটা জিনিস আছে, সেটা কোনটা? নিউক্লিক অ্যাসিড বাদেও মাস্টার মলিকুল আমাদের আরও একটা জিনিস রয়েছে, সেটা কোনটা বলো তো? সেটা কোনটা আমাকে একটু জানাও। আমাদের আজকে অনেকজন লাইভ করছে। আচ্ছা 1.5 ঘন্টা হয়ে মানে 1 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে এতজন মানুষ লাইভ করছে, এটা মানে খুব ভালোই লাগে আর কি। তার মানে আমরা খারাপ ক্লাস নিচ্ছি না, ভালোই ক্লাস নিচ্ছি তো তাহলে। ওকে দীপ বিশ্বাস, ইতিকথা, সেজ্যোতি, তানজিলা সবাই উত্তর করে দিয়েছে। হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বাদে আরও একটা রয়েছে, সেটার নামটা কি? সেটার নামটা হচ্ছে আমাদের কি বলো তো? সেটার নামটা হবে কিন্তু ডিএনএ। তাহলে ডিএনএ এটাকেও কিন্তু বলা হয় কি বলো তো? মাস্টার মলিকিউল। ডিএনএকেও বলা হয় কোনটা? মাস্টার মলিকিউল। আর তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, আগামী দিনে ক্লাস কিন্তু হবে আমাদের রেপ্লিকেশন নিয়ে। আর একটা কথা বলে রাখি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বই পড়ে বোঝা কিন্তু খুব মুশকিল। আমি তোমাদের যেভাবে ক্লাস নেব শুধু সেই জিনিসটা মাথার ভিতরে ঢুকিয়ে রেখো, ইনশাল্লাহ দেখবা নাটকের মতো সহজ লাগবে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ওকে ডিএনএ ক্লাস চখা, ঠিক আছে। পিয়াল বিভাগী ডিএনএ, হ্যাঁ ভেরি গুড ডিএনএ। এরপরের দিকে আমি একটু চলে আসি আমাদের 2 নম্বর যে প্রশ্ন। আমাদের 2 নম্বর প্রশ্নের জন্য আমাদের সুন্দর হাতের লেখা এবং আমাদের 2জন মানুষ চলে আসবে আর কি। তারা 2 নম্বর প্রশ্ন তোমাদের সাথে একটু সলভ করুক। তোমরা 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো একটু দিতে থাকো আর কি। আর আমি একটু শামুক চা খাই। রাকেট তো খেয়ে ফেলছে। আরেকটা বানাইতে হবে শামুক চা। শামুক চা বানাতে হবে। ফাদাসো। তো হচ্ছে আমরা 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের কি, ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত? ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত? কোশ্চেনটা একটু দেখি, আমরা অ্যান্সার করব সবাই। এবং যেটা অ্যান্সার হবে এর আরও একটা মান আছে কিন্তু, সেটা আমরা যদি যা পারি তাহলে হচ্ছে অ্যান্সার করব, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করি। সে যদি সবাই একটু জলদি কমেন্ট করো। সে যদি একটা বলছো ডি, শেখ সালমান বলছে হচ্ছে ডি কি 2 দিনের, হ্যাঁ সবাই বলছে হচ্ছে ডি সি, মানে কি কে বলছো ডি, কে বলতেছো সি।
আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে তোমরা সবাই একটু কনফিউজড হয়ে গেছে, এই জন্য ভালো, তোমরা অপশনগুলো একটু ভালো করে দেখো। এখানে কিন্তু দুই রকমের অপশন দেওয়া আছে, একটাতে রয়েছে অ্যাংস্ট্রম এবং আরেকটাতে ন্যানোমিটার। এইবার ধরাই দিলাম, সবাই এবার একটু কমেন্ট করো তো সঠিক উত্তরটা কি হবে। ভাইয়া কিন্তু ক্লাসে খুব ভালোভাবে অ্যাংস্ট্রম এবং ন্যানোমিটারের হিসাবটা বুঝাই দিয়ে গেছিল। সবাই একটু জলদি কমেন্ট করো। ওরা কিন্তু অরিজিনালি মানে অনেক কনফিউজড হয়ে গেছে। হ্যাঁ, এরকম প্রশ্নই তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় দিবে এবং তোমরা কনফিউজড হয়ে যাবে যে আসলে কি। সবাই একটু দ্রুত কমেন্ট করো, অ্যাংস্ট্রম না ন্যানোমিটার। সবাই একটু ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করো। হচ্ছে আমাদের চারটা অপশন দেওয়া আছে, মেইনলি দেখো যে চারটা অপশন দেওয়া আছে, অনেকেই সবাই মিলে আর কি চারটায় হচ্ছে অ্যান্সার করছে। আসলে তো চারটা অ্যান্সার করলে হবে না, আমাদের অ্যান্সার হবে কিন্তু একটা। আসলে আমাদের অ্যান্সারটা কত বলছে, ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত। এই ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস 2 ন্যানোমিটার। যারা হচ্ছে গ বা সি বলছো, যারা হচ্ছে সি বা গ বলছো, তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। এখন দেখো এই 2 ন্যানোমিটার না থেকেও, হ্যাঁ এই 2 ন্যানোমিটার না থেকেও কিন্তু অনেক সময় থাকতে পারে হচ্ছে 20 অ্যাংস্ট্রম থাকতে পারে, ঠিক আছে। এই 20 অ্যাংস্ট্রম এবং হচ্ছে ন্যানোমিটার দুইটা কিন্তু অ্যানসার হতে পারে, ঠিক আছে। দুটোই খেয়াল করবা। সো আগে অপশনগুলো ভালো করে পড়বা, তারপরে আগে কোশ্চেনটা পড়বা ভালো করে যে কি বলছে। ওই কোশ্চেনটা পড়ার পরে তুমি হচ্ছে অপশন চুজ করবা যে এখান থেকে আসলে কোন জিনিসটা বাদ দেওয়া যায়। যদি আমি এখানে এই 2 ন্যানোমিটার না দিয়ে 20 অ্যাংস্ট্রমে দিতাম, তখন কিন্তু সবগুলা তখন তোমার দেখা যাচ্ছে 3টা অ্যাংস্ট্রমে একটা হচ্ছে ন্যানোমিটার আছে। তখন তুমি অপশন কি করবা, অপশনটা চুজ করবে এরকম যে আসলে কি বাদ দেওয়া যায়। যদি তুমি এই অপশনগুলো থেকে বাদ দিতে পারো, তুমি অ্যানসারটা করা কিন্তু খুব সহজ হয়ে যায়, ঠিক আছে। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের বলছে কি, কোনটি ডিএনএ নাইট্রোজেন বেস নয়। কোনটি ডিএনএ নাইট্রোজেন বেস নয়। আমরা জানি কিন্তু আমাদের আরএনএ তে নাইট্রোজেন বেস থাকে এবং ডিএনএ তে নাইট্রোজেন বেস থাকে, ঠিক আছে। তো হচ্ছে আমরা কোশ্চেনটা যেটা বলছে, আমাদের ডিএনএ তে নাইট্রোজেন বেস নয় কোনটি, ঠিক আছে। চারটা অপশন দেওয়া আছে, গুয়ানিন, সাইটোসিন, হ্যাঁ এবং ইউরাসিল এবং থাইমিন। সবাই জলদি একটু কমেন্ট করে জানাও তো কি হবে এটার উত্তর। কোনটি ডিএনএ নাইট্রোজেন বেস নয়, অর্থাৎ অপশন চারটার ভিতরে কোনটি ডিএনএ নাইট্রোজেন বেস নয়। গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন। সবাই একটু কমেন্ট করো। সবাই কমেন্ট করতেছে। কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অনেকবার রিপিট হয়েছে কোশ্চেনটা। ইউরাসিল, ইউরাসিল, রাব্বি ইমন বলছে ইউরাসিল, নওশাদ বলছে সি অর্থাৎ ইউরাসিল, দিলশাদারা রুমপাত, পূজা চক্রবর্তী, পুষ্পিতা লোপা। আচ্ছা, বুঝতে পারছি, সবাই ইউরাসিল বলতেছো, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর হবে ইউরাসিল। ইউরাসিল, এটার অ্যান্সার হবে কিন্তু ইউরাসিল। এখন শোনো, এখানে আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসতে কি, কোনটিতে ডিএনএ নাইট্রোজেন বেস নয়, আবার কোনটাতে আরএনএ নাইট্রোজেন বেস নয়। কোশ্চেন কিন্তু দুইভাবে হইতে পারে, ঠিক আছে। তোমরা মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখতে পারো, যে ছন্দটা